ব্যস্ত শহর ছেড়ে আপন গতিতে বাইক নিয়ে ছুটে চলেছে ফারহান। পরিচিত শহর ছেড়ে যেতে ফারহানের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু ওকে যে চলে যেতেই হবে এই পরিচিত শহর ছেড়ে ভালোবাসার মানুষটির কথা রাখতে। শহর ছেড়ে ওর এক বন্ধুর বাসা আছে গ্রামে, সেখানে যাওয়ার জন্য ছুটে চলেছে ফারহান। দীর্ঘ 3 ঘন্টা জার্নি করার পরে ফারহান ওর বন্ধুর বাসায় এসে পৌঁছেছে। ওর বন্ধুর নাম হলো নেহাল। নেহাল ফারহানকে দেখে জড়িয়ে ধরল আর বলল, কেমন আছিস বন্ধু? তোকে আজ কতদিন পরে দেখলাম। আমি ভালো আছি নেহাল, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তারপরে ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আচ্ছা নেহাল, তুই কি আমার সব কাজ গুছিয়ে রাখছ? রাখছি। পরের দিন সকালবেলা ফ্রেশ হয়ে নাস্তা করে নেহালের সাথে বাসা থেকে বের হলো ফারহান। কলেজের ক্যাম্পাসে বসে সবাই আড্ডা দিতেছে। হঠাৎ সবাই দেখতে পেল কলেজের গেট দিয়ে কলেজের ভিতরে ঢিলাঢালা পোশাক, মোটা ফ্রেমের চশমা পরা, মাথার চুলগুলো অনেক বড় বড়, কাঁধে একটা পুরনো ছিঁড়া ব্যাগ নিয়ে প্রবেশ করলো একটি ছেলে। ছেলেটিকে দেখে সবাই অবাক চোখে তাকিয়ে আছে। ছেলেটি সবার দিকে একবার তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে ক্লাসরুমের দিকে হাঁটা শুরু করলো। ছেলেটি আর কেউ নয়, ছেলেটি হলো ফারহান। ফারহান ওর ক্লাসরুম চিনে না, তাই ও একটি ছেলেকে জিজ্ঞাসা করলো, ভাইয়া, অনার্স চতুর্থ বর্ষের রুমে কোনটি? ছেলেটি ফারহানকে বলে উঠল, কলেজে। নতুন নাকি? হুম। তুমি কোন বিভাগের ছাত্র? জি, আমি পদার্থ বিজ্ঞানের ছাত্র। আমিও সেম বিভাগের ছাত্র। তাহলে তুমি আমার সাথে চল রুমে। আমি সামি, তোমার নাম কি? জি, আমি ফারহান। আমরা আজ থেকে না হলে বন্ধু, কেমন? হুম। তারপরে আমি আর স্বামী মিলে ক্লাসের রুমে কথা বলতে বলতে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করতেই সবাই বলছে আমায় দেখে, দেখ, তোরা সবাই চেয়ে দেখ, স্বামী কোথা থেকে যেন একটা খ্যাত ছেলেকে নিয়ে আসছে। স্বামী সবার মুখে খ্যাত ডাক্তার শুনে সবাইকে গভীর কণ্ঠে বলল, যদি কেউ আর একবার ফারহানকে খ্যাত বলো তাহলে তোদের একটাকে আমি ছাড়বো না। ফারহান হলো আমার বেস্ট ফ্রেন্ড, কথাটা যেন সবার মনে থাকে। তাই তোমরা যদি ওরে কেউ কিছু বলো তাহলে তা ভেবে বলিও। কিছুক্ষণ পরে স্যার আসলো ক্লাসে। ক্লাস শেষ করে আমি আর স্বামী ক্যাম্পাসে বসে আড্ডা দিতেছি। এমন সময় স্বামীর ফোনে একটি ফোন আসে। স্বামী আমাকে বসিয়ে রেখে বলল, ফারহান, তুই 10 মিনিট ওয়েট কর, আমি আসছি, কেমন? আমি চলে যাওয়ার পরে এই কথাগুলো মেয়ে এসে আমাকে যা বললো তা শুনে আমি চোখের পানি আর আটকে রাখতে পারলাম না। হঠাৎ কোনো কিছুর ঠাস ঠাস করে কয়েকটি আওয়াজ শুনতে পেলাম। আমি চারিদিকে ভালো করে তাকিয়ে যা দেখতে পেলাম তা দেখে আমি তো পুরাই অবাক। কেননা ঠাস ঠাস শব্দের আওয়াজগুলো এখানে থাকা কিছু মেয়েদের গালে পড়ছে, আর এই থাপ্পড়গুলো মুহূর্তের ভিতরে যে মানুষটি মারলো সে আর কেউ নয়, সে হলো স্বামী। স্বামী এসে মেয়েগুলোকে যে এভাবে থাপ্পড় মারবে তা আমি ভাবতে পারিনি। তোদের মানা করা সত্ত্বেও তোরা আবার ফারহানের সাথে খারাপ ব্যবহার করেছিস। তোরা যদি আর কখনো আবার ওর সাথে খারাপ ব্যবহার করতে দেখি তাহলে আমার চাইতে খারাপ আর কেউ হবে না। তোদের শেষবারের মতো বলে দিলাম। রাতে শুয়ে শুয়ে ভাবতেছি সে আমার আসল পরিচয় কি। আমার জন্য ও যা করছে তা আমাকে খুব ভাবাচ্ছে। ও আমার আসল পরিচয় জেনে এগুলো করছে, নাকি আসলেও আমাকে ওর একজন ভালো বন্ধু ভাবে? এর আসল রহস্য আমাকে বের করতে হবে। আজকে কলেজে আসার পরে গতকালের মেয়েগুলোর সাথে দেখা হলো না, তবে কিছু দূর যাওয়ার পরে দেখি ওরা আমাকে নিয়ে কি সমালোচনা করতেছে। খ্যাত ছোট লোকটা স্বামীকে হাতে করে নিয়ে আমাদের মার খাওয়াচ্ছে। খ্যাতটাকে আমরা কোনো মতেই ছাড়বো না। কথাগুলো আমি শুনে মুচকে একটা হাসি দিয়ে ক্যাম্পাসের একটি গাছের নিচে বসলাম। পকেট থেকে ফোনটি বের করে ফোন দিলাম একজনকে। হ্যালো, কেমন আছো নেহাল? জি ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। এখন শোনো, তুই আমার একটি ছেলের সম্পর্কে সব ডিটেলস চাই। তোকে আমি ছেলেটির ছবি দিয়ে দিতেছি পাঠিয়ে, তুই রাতে আমাকে ফোন দিয়ে সব জানাস, কেমন? সব ক্লাস করে যখন বাসায় আসতেছি ঠিক তখনই কিছু বকাটে ছেলে এসে আমার পথ আটকায়। ওদের দলের লিডার
সে গাড়ির ভিতরে বসা, আর ওর সাথে পাতি গন্ডাগুলো আমার পথ আটকাচ্ছে। ওদের ভিতরে একজন বলে উঠল, তোর নাম কি ফারহান? তোর মুখের মাস্কটা একটু খোল, তোর চেহারাটা ভাই একটু দেখতে চায়। করোনা ভাইরাসের জন্য মুখে মাস্ক পরে বাসা থেকে বের হয়েছি, যার জন্য ওরা আমাকে ঠিক করে দেখতে পারেনি। ওই তোরে না বলছি তোর মুখের মাস্কটা খুলতে? তোদের বসকে এখানে আসতে বল, তার সাথে আমার কথা আছে। আমার কথা শুনে ওদের বস আমার কাছে আসলো। আমি ওদের বসকে দেখে মুচকি একটা হাসি দিয়ে বললাম, কিরে রাতুল, তুই কেমন আছিস? আমার মুখে রাতুল ডাক শুনে ওখানে সকালে চমকে উঠলো। তোকে কে এখানে পাঠিয়েছে আমাকে মারার জন্য? আমাকে কে পাঠাইছে তা তোকে বলতে হবে নাকি? আর কে রে তুই? তুই আমার নাম ধরে ডাকার সাহস পেলি কোথায়? রাতুল, আমি বেশি কথা বলা পছন্দ করি না। তোকে আমি যা জিজ্ঞাসা করছি তার উত্তর দে। যদি না দিস তাহলে কি করবি? পাশ থেকে একটি ছেলে কথাটি বলল। ছেলেটি কথাটি বলার সাথে সাথেই ঠাস করে একটা থাপ্পড় মারলাম ওর গালে। আমার এমন আচরণ দেখে ওরা সবাই আবার, তুই কি? আর তুই কাদের গায়ে হাত তুলছো তা তুই জানো? আমরা হলাম মাফিয়া দলের লোক, আর সেই দলের লোকদের গায়ে হাত তুলছো? তোদের সকলকে আমি এইখানেই বলছি, কি আমাকে মারার জন্য তোদের এইখানে পাঠিয়েছে তার নাম বল। যদি না বলি তাহলে কি করবি তুই? আমি কি করতে পারি তা এখন প্রমাণ দেখাবো তোদেরকে। তবে তার আগে এখনো বলছি, তোদের সময় থাকতে আমার প্রশ্নের উত্তর দে, না হলে পরে তোদের এই ভুলের জন্য অনেক মাসুল গুনতে হবে। তুই কি করবি? যা করার কর, আমরা দেখি তুই কি করতে পারিস। আমি এই কথা শোনার পরে মাথা গরম হয়ে যায়। কোমর থেকে বন্দুকটা বের করে রাতুলকে বাঁধে সব কয়টাকে সাদে ঠাস ঠাস করে গুলি করে মেরে ফেলি। রাতুল কি এখন বলবি না? কি বলবি না? রাতুল ভয় পেয়ে বলে দিল। তবে ও যার কথা বলল তার নাম শুনে মাথাটা আরও বেশি গরম হয়ে গেল। রাতুলের কথা বলা শেষ হওয়ার সাথেই ওর কপাল বরাবর ঠাস করে দুটি গুলি করে দিই। বাসায় এসে ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে দিলাম এক ঘুম। বিকালে নিহালের ফোনে আমার ঘুম ভাঙে। নিহাল বল, কিছু পাইলি ডিটেলস? ভাই সব পাইছি। আপনি যার ছবি দিয়েছেন সে হলো আপনার ভালোবাসার মানুষের ছোট ভাই। আপনি যাকে খুঁজতে গেছেন সেই মানুষটি হলো তিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাক। রাত 12টা। গ্রাম থেকে ব্যস্ত শহরের দিকে একটি গাড়ি ছুটে চলেছে আপন গতিতে। তবে গ্রাম থেকে শহরে যেত 1 ঘন্টা সময় লাগে। বাইকে বসা দুটি মানুষ, মাথায় হেলমেট, গায়ে কালো পোশাক পরা, দেখতে অনেকটা সাধারণ মানুষ মনে হলো। মানুষ দুটিকে তারা হলো খুবই ভয়ঙ্কর। রাত যখন 4টা বাজে তখন মানুষ দুটি বাসায় আসে। আজ যখন কলেজে আসি তখন কলেজের ভিতরে প্রবেশ করতে দেখি একটি মেয়েকে কিছু ছেলে মিলে ডিস্টার্ব করতেছে, কিন্তু কেউ কোনো এর প্রতিবাদ করতেছে না। আমি গিয়ে ছেলেগুলোকে বাধা দিলে ওরা আমাকে বলে, কে রে তুই? তোর এত দরদ কিসের মেয়েটির জন্য? দেখো তোমরা একটি মেয়েকে ডিস্টার্ব করতেছো আর আমি তোমাদের ডিস্টার্ব করতে বারণ করতেছি। এখানে সম্পর্কের কথা কোথা থেকে আসলো? তোমরা এখান থেকে চলে যাও। যদি না যাই? এই কথা ওদের বলতে দেরি, আমি ওদের মারতে দেরি করলাম না। সব কয়টাকে মারতেছি, হঠাৎ পিছন থেকে কে যেন মাথায় বাড়ি কিছু দিয়ে আঘাত করে। আমার কাছে চারিদিক কেমন যেন কুয়াশার মতো দেখতে পাইতেছি। সব কিছু আমার কাছে অন্ধকার হয়ে যাচ্ছে। তারপরে আমার কিছুই আমার মনে নেই। অন্যদিকে ফারহান আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন মেয়েটি দৌড়ে এসে ফারহানকে জড়িয়ে ধরে। মেয়েটি ফারহানকে হাসপাতালে নিয়ে যায়। দীর্ঘ 17 ঘন্টার পরে ফারহানের জ্ঞান ফেরে। ফারহান চারপাশে তাকিয়ে দেখে যে ও হাসপাতালে ভর্তি। ওর বুকের উপর ভারী কিছু অনুভব করে। তাকিয়ে দেখে গতকালের সেই মেয়েটি ওর বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মেয়েটিকে ঘুমের ভিতর একদম বাচ্চাদের মতো লাগতেছে। ফারহান মেয়েটির দিকে পলক্ষীনভাবে তাকিয়ে আছে। হঠাৎ মেয়েটি জেগে ওঠে। সরি, আসলে গত রাতে আপনার শরীর বেশি খারাপ ছিল, তাই আমি আপনাকে রেখে বাসায় যাইনি। হঠাৎ করে কখন যে আপনার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ছে তা আমি টের পাইনি। আপনি কিছু মনে করিয়েন না। আমি কিছু মনে করিনি।
আচ্ছা, আপনার নাম কি? জি, আমার নাম ফারজানা ইয়াসমিন। আপনার নাম কি? আপনার নাম ফারহান আহমেদ। আচ্ছা, আপনাকে ছেলেগুলো কেন ডিস্টার্ব করছিল? আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। আপনার কাছে আমি কিছুই লুকাবো না। আসলে ছেলেগুলো আমাকে বেশ কিছুদিন যাবৎ অনেকভাবে রাস্তায় ডিস্টার্ব করে। আমাকে অনেক বাজে কথা বলে। আমাকে ওরা তুলে নিয়ে গিয়ে আমাকে রেপ করার হুমকি দেয়। এটাও বলে যে আমি যদি ওদের কথায় রাজি না হই তাহলে আমার আব্বু আম্মুকে নাকি তারা কিছু করে ফেলবে। তারার নামে থানায় বলেননি কিছু? বলেছি, কিন্তু বলতে গেলেই থানার ওসি আমায় বলে আপনি ওদের বিরুদ্ধে কেস করে কিছুই করতে পারবেন না। আমি তার কারণ জিজ্ঞাসা করলে তখন থানার ওসি বলে আমিও বকাটি ছেলেগুলোর হয়ে মাফিয়া দলের লোক, ওদের বিরুদ্ধে পুলিশ কিছুই করতে পারবে না। মেয়েটি কান্না করতে করতে কথাগুলো বলল। আমার কাছে মেয়েটির কথা শুনে খুবই খারাপ লাগলো। আসলে আমার মাফিয়া দলের ছেলেগুলো ক্ষমতার অপব্যবহার করার সাহস পেল কোথা থেকে? কে ওদের এত পাওয়ার দিল যার জন্য ওরা সাধারণ মানুষের উপর অত্যাচারও তাদের সাথে অনেক বাজে ব্যবহার করতেছে? আমাকে এর একটা বিহেভ করতেই হবে। শোনো ফারজানা, কখনো অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তায় শিকার হবে। জীবনটা আসলে কোনো কিছুর পাওয়ার এবং থাকার জন্য নয়, বরং এটা হলো মিলিয়ে দেওয়ার জন্য। 3 দিন হসপিটালে থাকার পরে হসপিটালের সব বিল পেড করে হসপিটাল থেকে বাসায় চলে আসি। এই 3 দিন ফারজানা আমার অনেক সেবা করেছে, যার ঋণ কখনোই শোধ করার মতো নয়। এই ছোট্ট পৃথিবীর মানুষগুলো চেনা খুব বড়ই কষ্টকর। বাসায় এসে বিছানায় শুয়ে ভাবতেছি ফারজানার সাথে আমার মাফিয়া দলের ছেলেগুলো যা করতেছে, তারপরেও যদি জানতে পারে কখন আমার আসল পরিচয়, তখন কি ও আমাকে এখনকার মতো বিশ্বাস করবে, নাকি এর বিপরীত কিছু তখন ঘটবে? এইসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তার টের পাইনি। সকালে তাড়াতাড়ি কলেজের চলে আসি, কেননা আমাকে অনেক তথ্য বের করতে হবে এই কলেজ থেকে। এই কলেজেই লুকিয়ে আছে হয়তো। কলেজে এসে একটি গাছের নিচে বসে ভাবতেছি কথাগুলো আনমনে। হঠাৎ করে আমার ফোনে একটি ফোন আসলো। ফোনটি রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে একটি মেয়েলি কণ্ঠ শুনতে পেলাম। মেয়েটি ফোনের ওপাশ থেকে বলে উঠল, হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি নাইম বলছেন? নাইম নামটি শোনা মাত্রই আমার বুকের ভেতরটা কেমন জানি করতেছে। আমার এই আসল নামটি এই মেয়েটি জানলো কি করে বুঝলাম না। আমার কাছে সব কিছু গুলিয়ে যাচ্ছে। আপনি কি বলতেছেন ফোনে কথা না বলে? মেয়েটি বলল কথাটি। মেয়েটির কথায় আমার পাবড়ার অবসান ঘটল। কই কিছুই না। কি আর ভাববো বলেন? তবে আপনি কে আর কেনই বা আমাকে ফোন দিয়েছেন? আর শুনুন, আমি নাইম নামের কাউকে চিনি না। আমার নাম শুধু ফারহান আহমেদ। আমি জানি আপনার নাম ফারজানা আহমেদ, তবে যার সাথে যে নাইম নামটা আছে তা আমি জানি। আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং, যাকে সবাই নাইম ভাই নামে চিনি। সে কিনা ছদ্মবেশে আমাদের কলেজে আসছে। এই আপনি কে বলুন তো? আর আমি আপনাদের কলেজে ছদ্মবেশে আসছি, এইগুলো আপনি জানলেন কি করে? এই কথা বলে আমি ফোনটা কেটে দিয়ে মেয়েটির ফোন ট্র্যাক করে তার সম্পর্কের সব তথ্য আমি আমার মাফিয়া দলের থ্রুতে বের করতে বলি। কিছুক্ষণ পরে আমার দলের ক্রু ফোন দিয়ে মেয়েটির আসল পরিচয় যা বলল তা আমি শুনে আমি তো অবাক। এই মেয়েটি আমার আসল পরিচয় পেল কোথায়? আমাকে জানতে হবে ওর কাছ থেকে। কলেজ থেকে বাসায় চলে আসি। আজ কলেজে এসে স্বামীর সাথে বসে আড্ডা দিতেছি, তখন থেকে কলেজের ভিতরে সেই দিনের ছেলেগুলো। ওদের দেখা মাত্রই আমার মাথা গরম হয়ে যায়। আমি স্বামীকে বসিয়ে রেখে ছেলেগুলোর কাছে গিয়ে দারোয়ানের আগেই ছেলেগুলো একটি মেয়েকে ডিস্টার্ব করা শুরু করে দিল। আমি বাধা দিলে আমাকে বলে, তোকে সেদিন যে মারছি তা তোর মনে নাই? এখান থেকে যদি তুই এখন না সরস তবে তোকে আজ এখানে মেরে ফেলবো। ওদের মুখে এমন কথা শোনা মাত্রই আমি একটির মুখ বরাবর একটি খুশি মারি। আর ঠিক তখনই ওরা সবাই মিলে আমাকে মারতে আসে, কিন্তু তার আগেই স্বামী এসে সবগুলোর
এলো পাতারি মারতে থাকে। এখানে ঝামেলা শেষ করে আমরা দুইজন ক্লাসের রুমে চলে আসি। ক্লাসে স্যার এসে বলা শুরু করলো, এই কলেজে কোনো মাস্তান খ্যাত ছেলেদের জায়গা হবে না। স্যারের মুখে আমার কথা শুনে খুব খারাপ লাগলো। কিছুক্ষণ পরে অফিসের পিয়ন এসে বলল, সামি এবং ফারহান, তোমরা দাঁড়াও। তোমাদের দুজনকে অধ্যক্ষ স্যার তার অফিস রুমে ডাকছে, তোমরা যাও। আমি আর স্বামী অফিসের খুঁজে পাই না। বাইরে এসে আমি স্বামীকে বলি, স্বামী তুই গতকাল যাকে মারছো সে কে জানো? সে হলো জোকার কিংয়ের ছোট ভাই। এখন আমাদের কিছুদিন সতর্ক থাকতে হবে। আচ্ছা ফারহান, ওই ছেলেটি যদি জোকার কিংয়ের ভাই হয় তাহলে ছেলেটার সাথে মাউসের দলের ছেলেরা কি করছিল? ওরা কেন এই দলের সাথে এসে যোগ দিল? ওরা কেন এই দলে এসে যোগ দিল? দেখ স্বামী, তা আমি বলতে পারি না, তবে এই সভ্যতার পিছনে বড় কোনো গেম কেউ খেলতে চাই বা খেলতেছে আমার মন বলে। ঠিক বলেছিস তুই ফারহান। আরও অনেক কথা স্বামীর সাথে বলে বাসায় চলে আসি। বাসায় এসে গোসল করে খাবার খেয়ে রেস্ট নিই একটু। হঠাৎ ফোনের শব্দে আমার ঘুম ভাঙলো। নাম্বারটা অপরিচিত। তারপর রিসিভ করলাম। ফোনটি রিসিভ করতে ফোনের ওপাশ থেকে বলে উঠল, ভাই, আমাদের দলের কিছু ছেলে জোকার কিং দলে গোপনভাবে হাত মিলিয়েছে। আমি তা জানি। এই নিয়ে তোরা কোনো চিন্তা করিস না, আমি সব দেখতেছি। কি করা যায়? একটানা প্রায় 1 মাস কলেজে যাইনি। নিজেকে ঘরবন্দি রেখে আমার সমস্ত কাজ চালিয়ে নিচ্ছি। আমি এত তাড়াতাড়ি সবার সামনে আসতে চাই না। এখন সবার সামনে আসলে আমার সব প্ল্যান প্রায় শেষ হয়ে যাবে, যার জন্য আমি নিজেকে এই 1 মাস সবার থেকে আড়ালে রাখছি। এবং এখন আমি অন্য একটি কলেজে ভর্তি হয়েছি। সকালে ঘুম থেকে উঠে আগের থেকেও অনেক ঢিলাঢালা পোশাক পরে, মাথায় অনেক বড় বড় চুল, কাঁধে একটি ব্যাগ এবং চোখে মোটা ফ্রেমের চশমা পরে কলেজে আসি। কলেজে আসার পর থেকে আমাকে যে যা পারে তা বলে অনেক অপমান করতেছে। সবার কাছে আছে এত ঘৃণিত ছেলে হওয়ার একটি কারণ হলো সবার মতো আমি কোনো ধনী পরিবারের ছেলে না। ক্লাসে প্রবেশ করার সময় একটি মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। উপরে ওঠার আগেই গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল মেয়েটি। আমাকে দেখে সবাই অনেক হাসাহাসি করা শুরু করে দিয়েছে। আমি আবুলের মতো সব কিছু দেখতেছি। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমাকে ধাক্কা দিছিস কোন সাহসে? এসব ছোট লোক খ্যাত ছেলে যে কোথা থেকে আসে? মেয়েটি কথাগুলো বলল। আমি চুপচাপ ক্লাস শেষ করে বাসায় আসি। রাতে কিছু খাবার খেয়ে রাস্তায় একটু হাঁটতে বের হই। কিছুক্ষণ হাঁটার পরে যখন হেঁটে বাসায় আসতেছি, ঠিক তখনই রাস্তার পাশে এক ছোট্ট গলিতে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাই। মেয়েটি কান্না করতেছে আর বলতেছে, হেল্প হেল্প, আমাকে কেউ বাঁচাও। চিৎকার দিয়ে মেয়েটি কথাগুলো বলতেছে। আমি মেয়েটির কান্নার আওয়াজ শুনে মেয়েটির কাছে ছুটে চলে আসি। এসে দেখি 4 জন ছেলে মিলে একটি মেয়েকে জোর করে মেয়েটির ইজ্জত লুটার নেওয়ার জন্য চেষ্টা করছে। আমি আমার পরিস্থিতি দেখে ছেলেগুলোকে পিছন থেকে বললাম, তোমরা মেয়েটিকে ছেড়ে দাও। ঠান্ডা মাথায় কথাটি বললাম। আমার কথা শুনে একটি ছেলে বলে উঠল, রে আমাদের কাছে বাধা দিতে আসছিস? ভালো মনে করে বলছি, এখান থেকে তুই চলে যা, নাহলে তোর অবস্থা কিন্তু খুব খারাপ হবে। আমি এখানে থেকে যাব, তবে মেয়েটিকে এখানে থেকে নিয়ে তারপরে যাব। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমাদের কাজে বাধা দিস? তুই জানিস আমরা কার দলের লোক? আমরা হলাম জোকার কিংয়ের দলের লোক। জোকার কিং দলের নাম শুনলে সবাই ভয়ে পালিয়ে যায়, আর তুই কি না আমাদের সাথে ঝামেলা করতে আসছিস? এতক্ষণ তোরা তোদের পরিচয় দিলি না, একটু হলেও ভালো কাজ করেছিলি। কিন্তু এখন যখন তোরা তোদের আসল পরিচয় দিলি যে তোরা জোকার কিংয়ের দলের লোক, এখন তো তোদের আমাকে এখন আমাদের ভয় পেয়ে চলে যাবি, এই তো? ওদের ভিতর থেকে একটি ছেলে বলল, তোরা যেহেতু জোকার কিংয়ের দলের লোক, এখন তোদের তো আমি একটু উপর দিব। এই কথাটি বলে কোমর থেকে বন্দুক বের করে ঠাস ঠাস কয়টা গুলি আমি ওদের ভিতরে 3 জনের কপালে বরাবর মারলাম আর বললাম, তোদের বাঁচিয়ে রাখলে পরে আবার হয়তো অন্য কোনো মেয়ের সাথে, যাতে জীবনে আর কখনো তোরা খারাপ কাজ করতে না পারিস। আমার কথাগুলো ভালো করে শুনেছিস তো? কে তুই? কি তোর পরিচয়? যে মেয়েটি বেঁচে আছে সেই ছেলেটি কথাটি বলল। আমি মুচকে একটি হাসি দিয়ে বললাম,
আমার পরিচয় তোদের না জানলেও চলবে, কেননা আমার পরিচয় তোদের বধ জানে। কথাটি বলেই এইটাকেও গুলি করে শেষ করে দিলাম। আমি মেয়েটির কাছে গিয়ে ফোনের আলো জ্বালিয়ে যার চেহারা দেখলাম, তা দেখে তো আমি অবাক। এই মেয়েটি আর কেউ নয়, এই মেয়েটি হলো আজ কলেজে যে মেয়েটি থাপ্পড় মারছিল সেই মেয়েটি। মেয়েটি থেকে গালে ব্যথা বেড়ে গেল। সকালে যে জ্বর মারছে আমায়, শুধু শুধু আমায় সকালে মারল। আপনি এত রাতে একটা মেয়ে হয়ে একা বের হয়েছেন কেন? আপনি একটা মেয়ে হয়ে এত সাহস দেখানো ভালো না। আর যদি আপনার কিছু হয়ে যেত তাহলে আপনি সমাজে বা আপনার পরিবারের মানুষের কাছে কেমন করে দেখাইতেন বলুন? আপনার বাবা মা তারাই বা কী করে সমাজের মানুষের কাছে মুখ দেখাতো, সেই কথাটি কি একবারও ভেবে দেখেছেন আপনি? আসলে আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে বের হয়েছিলাম। সবাই মিলে অনেক ঘোরাঘুরি করে যখন আমি রিকশায় চড়ে বাসায় আসতেছিলাম, তখন এই জানোয়ার চারটা রিকশা থামিয়ে আমাকে রিকশা থেকে জোর করে নামিয়ে এখানে নিয়ে আসে। মেয়েটি কথাগুলো বলল, আপনি আর কখনো একা বাসা থেকে বের হবেন না। আপনার নাম কি আর আপনার বাসা কোথায় বলুন, আমি আপনাকে বাসায় পৌঁছে দিই। জি, আমার নাম অধরা ইসলাম। আমার আব্বু একজন ব্যবসায়ী, আর আমাদের বাসা এখান থেকে কিছুটা সামনেই। ও, আমার বাসা ওখান থেকে একটু সামনেই, তাহলে তো দুজনে একসাথে হেঁটে চলে যেতে পারি বাসায়, যদি আপনার কোনো সমস্যা না হয়। আমার কোনো সমস্যা নেই। তাহলে চলুন, হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে দুজনে বাসায় যাই। আমি আর অধরা রাস্তা দিয়ে চুপচাপ হাঁটতেছি, হঠাৎ করে অধরা বলে উঠল, আপনি আজ আমার যে উপকার করলেন তার ঋণ কখনো শোধ করার মতো নয়। আপনার উপকার কখনোই আমি ভুলবো না। আজ কলেজের ঘটে যাওয়া ঘটনার জন্য আমি খুবই দুঃখিত। আপনি কিছু মনে করেন না। আমার তখন মেজাজটা একটু গরম ছিল, তাই আমি আপনার সাথে রাগের মাথায় খারাপ ব্যবহার করে ফেলি। সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। সকালে মেরে এখন বলতেছি সরি। এখন যদি আমি একটি চড় মারি তাহলে বুঝতে থাপ্পড়ে কেমন ব্যথা। তোর জীবনটাই আসলে বেদনাদায়ক। কথাগুলো মনে মনে বললাম আমি। আমার নাম তো বললাম, আপনার নাম কি? আমার নাম হলো ফারহান আহমেদ। আমরা যেহেতু একই ক্লাসে পড়াশোনা করি, তাহলে আমরা দুজন আজ থেকে ফ্রেন্ড। কি আপনি আমার সাথে ফ্রেন্ডশিপ করবেন না? করব, তবে তুমি আমাকে আপনি করে বললে কি করে করব বলো? আচ্ছা, আজ থেকে আমি তোমাকে তুমি বলে ডাকবো, আর তুমি আমায় তুমি বলে ডাকবে, কেমন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ফারহান, আজ যদি আমার কিছু হয়ে যেত, তাছাড়া এখন তোমার জন্য আমার কিছু হয়নি, তারপরেও যদি কিছু লোক জেনে যায় তাহলে লোকে কি ভাববে বলো? শোন অধরা, লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না। মনে রেখো জীবনটা তোমার লোকের নয়। আমি তো এমন একটা ছেলে খুঁজছিলাম যে কিনা সব সময় আমাকে সাপোর্ট করবে, আমাকে তার ভালোবাসা দিয়ে আগলে রাখবে, আমাকে কখনো কষ্ট দিবে না। কথাগুলো অধরা মনে মনে বলল। আমি অধরাকে ওর বাসায় পৌঁছে দিয়ে আমার বাসায় চলে আসি। অন্যদিকে ভাই, রাফি ভাইয়ের কথা মতো আমাদের ছেলেরা অধরা ম্যামকে তুলে নিয়ে আসতেছিল, কিন্তু সেদিন যে ছেলেটি রাফি ভাইকে কলেজে বসে মারছিল সে ছেলেটি আমাদের ছেলেদের মেরে ফেলেছে এবং অধরা ম্যামকে তার সাথে করে নিয়ে গেছে। কথাগুলো জোকার কিং এর সামনে বসে তার দলের স্ক্রু বলতেছে। কি বলছিস, এত বড় সাহস? ওই ছেলে যে কিনা আমার দলে ছেলে মেয়েরে ফেলেছে, ও আমার ভাইকে পর্যন্ত মারছে কলেজে। সেদিন আমি ওদের কলেজে পাইনি, কিন্তু এখন ওকে আমার হাতে মরতে হবে। আর শোন, তোরা সবাই আগামীকাল সকালে তোরা সবাই রেডি থাকিস। আগামীকাল সকালে কলেজে গিয়ে অধরাকে তুলে নিয়ে আসবো আমি আমার একমাত্র ছোটো ভাইয়ের বউ করার জন্য। আর ওই ছেলের সমস্ত ডিটেলস আমি কিছুক্ষণের ভিতরে চাই। আমার আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, যার জন্য আজ কলেজে আসতে একটু দেরি হয়। কলেজে এসে দেখি অনেকগুলো দামি গাড়ি এক পাশে রাখা। কলেজের মাঠে অনেক ভিড়। এক জায়গায় ছাত্রছাত্রীদের ওখানে কি হচ্ছে তা দেখার জন্য আমি ওই জায়গায় চলে যাই। গিয়ে যা দেখলাম তা দেখে আমার মাথায় রাখতে উঠে গেল। কেননা জোকার কিংয়ের লোকেরা অধরার গায়ের ওড়নাটা কেড়ে নিয়েছে
আমি আসার আগেই অধরা অনেক আকুতি মিনতি করছে ওড়নাটার জন্য, কিন্তু ওরা তা দিচ্ছে না। সবাই দাঁড়িয়ে সিনেমার মতো অভিনয় দেখছে, কেউ কিছু বলতেছে না। আমি ওই অধরার এমন অবস্থা দেখে আমার গায়ের শার্টটা খুলে ওর গায়ে পরিয়ে দিলাম। আমার এমন সাহস দেখে অনেকেই অবাক চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। জোকার কিংয়ের লোকেরা আমার এমন কাণ্ড দেখে আমাকে যখনই ওরা মারতে আসবে ঠিক তখনই জোকার কিং ওদের আমার কাছে আসতে বারণ করে। বস, আপনি ওকে মারতে বারণ করলেন কেন? তোরা সবাই যাকে মারতে যাচ্ছিস তার পরিচয় বা তার সম্পর্কে কিছু তোরা জানো? কে ও বস? কি এই খ্যাত ছোট লোকের পরিচয়? ও কি কোনো টোকাই পরিবারের ছেলে? ওরা আমাকে নিয়ে অনেক বাজে কথা বলতেছে আর সবাই হাসাহাসি করতেছে। সবাইকে জোকার কিং গভীর সুরে বলল, তোমরা সবাই হাসাহাসি করো না। কারোর সম্পর্কে না জেনে বাজে মন্তব্য করা ঠিক না। ওর পরিচয় জানলে এখানে সবার পায়ের তলা মাটি সরে যাবে। যাকে তোমরা এতক্ষণে খ্যাত ছোট লোক বলে হাসাহাসি করছো সে আর কেউ নয়, সে হলো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং ফারহান আহমেদ নাইম, যাকে সবাই নাইম ভাইয়ের নামে চেনে। ভেবে দেখে না, ওকে ওর কাছে মানুষগুলো ছাড়া আর কেউ কাজ পর্যন্ত দেখেনি। ওকে ওর কাছের মানুষগুলো ছাড়া আর কেউ আজ পর্যন্ত দেখেনি। ও সব সময় সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পছন্দ করে, তাই ও সবসময় ছদ্মবেশে থাকে সবার মাঝে। জোকার কিং এর মুখে আমার পরিচয় শুনে সবাই দুই কদম পিছনে চলে যায়। সবার মাঝে আমি অধরাকে দেখলাম একদম অভিমান সরে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি সব কিছু উপেক্ষা করে জোকার কিংকে বললাম, শোন নিলয়, তোকে আমি এই শেষবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু এরপর আর তোকে আমি ক্ষমা করে দিব না। আর কখনো যদি তোদের দেখি আমি যে তোরা অধরাকে আর কখনো ডিস্টার্ব করেছ, তাহলে তোদের হবে জীবনের শেষ দিন। মনে রাখিস, তোদের ভিতরে যারা অধরাকে এতক্ষণ বাজে কথা বলেছ, তোদের জন্য সামান্য উপহার রয়েছে এবং তা এখনই পাবি তোরা। আমি এই কথা বলার সাথে সাথেই আমার লোকেরা দূর থেকে ওদের সব কয়টারে গুলি করে মেরে ফেলে। সবাই এমন কাণ্ড দেখে অনেক ভয় পেয়ে গেছে। আমি কিছু আর না বলে অধরার হাত ধরে কলেজ থেকে অধরার বাসায় নিয়ে চলে আসি। রাস্তায় আমাদের ভিতরে কোনো কথা হয়নি। বাসায় আসার পরে অধরার আম্মু এসে যখন আমাকে দেখলো, মুচকে একটা হাসি দিয়ে অধরাকে বাসায় ভেতরে যেতে বলে, আর আমি সেখান থেকে সোজা বাসায় চলে আসি। বাসায় আসার পরে আমি যখনই ঘুমাতে যাব ঠিক তখনই আমার ফোনে একটা ফোন আসে। সেই ফোনটি আর কেউ নয়, ফোনটি দিয়েছে অধরা। অধরার ফোন রিসিভ করতে ফোনের ওপাশ থেকে আমি কান্নার আওয়াজ শুনতে পাই। কি হয়েছে অধরা তোমার? তুমি কান্না কেন করছো? এইমাত্র কিছু গুন্ডা টাইপের ছেলে আমাদের বাসায় এসে আব্বুকে তারা তুলে নিয়ে গেছে। এখন তুমি কিছু করো ফারহান। অধরা কান্না করতেছে আর কথাগুলো বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুমি কোনো চিন্তা করো না। আমি ফোনটা কেটে দিয়ে আমার গোপন ক্রুদের ফোন দিলাম। তাদের মাধ্যমে জানতে পেরেছি যে জোকার কিংয়ের লোকেরা অধরার আব্বুকে জোকার কিংয়ের গোপন স্থানায় নিয়ে গেছে, আর এই কাজটি নিলয়ের ছোট ভাই করেছে। আমি তাড়াতাড়ি ফোন দিলাম আমার ডান হাত ও বাম হাত আবির এবং তাফসিরকে। তাফসিরের তোরা দুজন আমার 3টা হেলিকপ্টার নিয়ে আমার বাসার সামনে চলে আই। কিছুক্ষণের ভিতরে ওরা চলে আসলো। আমি ছদ্মবেশ বাসা থেকে বের হয়ে হেলিকপ্টার নিয়ে রওনা দিলাম অধরার আব্বুকে উদ্ধার করার জন্য। আমি আমার লোকেদের অনেক আগেই সেখানে পাঠিয়ে দিয়েছি। আমরা সেখানে পৌঁছানোর পরে সেখানে গিয়ে দেখি আমার দলের লোকেরা সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমি সবাইকে সব কিছু বুঝিয়ে দিয়ে তারপরে ভেতরে প্রবেশ করি। ভেতরে আমরা প্রবেশ করার সাথে আমাদের দিকে ওদের দলের লোকেরা আমাদের দিকে বন্দুক ত্যাগ করে। ওদের বন্দুক ত্যাগ করতে দেরি, কিন্তু আমার দলের লোকেরা ওদের শেষ করতে দেরি করলো না। এক মুহূর্ত ওদের সব কয়টাকে শেষ করে দেয়। পরে যখনই আমি সবার মাধ্যমে দিয়ে নিলয়ের ভাইয়ের সামনে দাঁড়ালাম, ও আমাকে দেখে ভয় পেয়ে যায় আর আমার পা ধরে ক্ষমা চায়। আমি তোকে সেদিন পালন করে দিয়েছিলাম, কিন্তু তুই তা শুনলি না। এখন তো তোকে আমার পক্ষে বাঁচিয়ে রাখা সম্ভব না। গুড বাই বাড়ি। ঠাস ঠাস করে চরটা বুলেট ওর বুকে বরাবর মারলাম। ওর নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ে
আমি অধরার আব্বুকে নিয়ে অধরাদের বাসায় নিয়ে চলে আসি। অধরাদের বাসায় আসার পরে অধরা ওর আব্বুর সামনে আমাকে জড়িয়ে ধরলো। আমি থমকে দাঁড়িয়ে রইলাম আর মনে মনে বললাম, এই মেয়ের লজ্জা শরমের মাথা খেয়েছে মনে হয়। কিছুক্ষণ পরে লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দিল। অধরার আব্বু আমাকে আর অধরাকে সবাই বসতে বললো। আমি সবাই বসার পরে সে বলা শুরু করলো। দেখ মা, আমি তোমার কাছে কিছু এতদিন লুকিয়ে রাখছিলাম, সেটা হলো আমি তোমার আসল বাবা না। কি বলতেছো আব্বু তুমি এগুলো? তুমি ঠিক আছো তো আব্বু? আমি ঠিক আছি রে মা। আমি একদিন সকালে আমার ওয়াইফ প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে, কেননা তার অনেক আগে থেকে শরীরে ক্যান্সার ধরা পড়ে। আমি হাসপাতালে আমার ওয়াইফকে নিয়ে যাই। যাওয়ার কিছুক্ষণ পরে সে সেখানে মৃত্যুবরণ করে। হঠাৎ করে হাসপাতালে অনেক হইচই শুরু হয়ে যায়। ডাক্তার ও নার্স তারা সবাই অনেক ছুটাছুটি করছিল। আমি তা দেখে আমি এক নার্সের কাছে জিজ্ঞাসা করে জানতে পারি যে এই দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে দ্বিতীয়, যিনি তারাসহ পরিবারকার অ্যাক্সিডেন্ট করে তাদের একমাত্র ছোট মেয়ে ছাড়া আর কাউকে ডাক্তার বাঁচাতে পারেনি। কিন্তু সেই মেয়েটিকে নিতে কেউ এখনো পর্যন্ত আসেনি। তারপরে আমি ডাক্তারের সাথে কথা বলে অধরাকে নিয়ে আসি। আমি অধরার আব্বুর সম্পত্তির একটু কানাকড়িও পরিমাণও ব্যবহার করিনি। আমি আমার নিজের মেয়ের মতো করে মানুষ করেছি। দেখ মা, আমি যা বলছি সম্পূর্ণ সত্যি কথা। আর মা, তোর পাশে যে ছেলেটি বসে আছে তার পরিচয় হয়তো তুই এখনও জানো, তবে তুই ফারহানের যে পরিচয়টা জানো তার চেয়েও ওর একটি পরিচয় আছে, সেটা হলো তোর জানা খুবই জরুরি বলে আমি মনে করি। এ ফরহান হলো তোর আপন ফুফাতো ভাই। ওর আব্বু আম্মুকে ওর ছোটোবেলায় ওদের শত্রুরা মেরে ফেলে, তারপরে ওর চাচ্চুর কাছে থেকে বড় হয়, ঢুকে যায় মাফিয়া জগতে। মাফিয়া জগতে ওর আসার একটি কারণ হলো ওর আব্বু আম্মুর হত্যার বদলা নেওয়া। ধীরে ধীরে এক পর্যায়ে বড় মাফিয়া হয়ে ওঠে। ও সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ফারহান কোনো খারাপ কাজ করে না। আচ্ছা আব্বু, তুমি জানলে কি করে যে ফারহান আমার ফুফাতো ভাই? তোকে যেদিন থেকে জোগার কিংয়ের লোকেরা নানাভাবে ডিস্টার্ব করে, আমি যেটা জানতে পারি তোর এক ফ্রেন্ডের মাধ্যমে, আমি তখন সিদ্ধান্ত নিলাম যে জোগার কিংয়ের বিরুদ্ধে তো আমি রুখে দাঁড়াতে পারবো না। তাই আমাকে এখনই এই সমস্যার সমাধান একমাত্র করতে পারে মাফিয়া কিংয়ের লোকেরা। তাই আমি একদিন মাফিয়া কিংয়ের অফিসে যেতেছিলাম। তখন রাস্তায় আমার সাথে একটি ছেলের দেখা, রক্তান্ত অবস্থায় পড়ে আছে, কিন্তু কেউ ছেলেটিকে হাসপাতালে নিয়ে যাইতেছে না। সবাই কালে ছেলেটার দিকে তাকিয়ে রয়েছিল। আমি ছেলেটিকে গাড়ি করে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার ছেলেটির মোবাইল ফোন আমার কাছে দিয়ে যায় আর ছেলেটিরকে অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে যায়। কিছুক্ষণ পরে ছেলেটির ফোনে একটা ফোন আসে। ফোনটি রিসিভ করে আমি বলি তাকে, আপনি যাকে ফোন করেছেন সে এখন হাসপাতালে ভর্তি আছে। আপনি যেই হন না কেন, আপনি হসপিটালে থাকেন। আমি এখনই হসপিটালে আসতেছি। কিছুক্ষণ পরে দেখি সমস্ত হাসপাতালে এক চড়ে মাফিয়া দলের লোকেরা হাসপাতালে প্রবেশ করতেছে। তাদের সাথে একটি ছেলে হাসপাতালে প্রবেশ করে, তাকে দেখে সবার থেকে আলাদা। পরে আমি একজনের কাছে জিজ্ঞাসা করে জানতে পারি ছেলেটি আর কেউ নয়, ছেলেটি হলো মাফিয়া কিং ফারহান আহমেদ নাইম। সে হাসপাতালে প্রবেশ করার কিছুক্ষণ পরে আমার কাছে এসে বসে অনেক প্রশ্ন করে। আমি সব উত্তরগুলো তাকে দিয়ে দিয়েছি। আমি তার সাথে কথা বলতে বলতে এক সময় আমার সমস্যার কথাটি তাকে সব খুলে বলি আর ও তাতে রাজি হয়। ওকে যখন তোর ছবি আমি দেখাইলাম তখন ও তোর গলার চেনটা দেখে অনেকটাই চিনে ফেলে। এক পর্যায়ে ওর তোর সম্পর্কে সব কিছু আমার কাছে জিজ্ঞাসা করে। আমি কোনো উপায় না পেয়ে ফরহানকে সব কিছু আমি খুলে বলি। আমার কথা শুনে ও আমাকে জড়িয়ে ধরে আর সেই দিন ও বলছে যে করে হোক তোকে বাঁচাবে। তার জন্য ফরহান ছোটো লোক ক্যাট সেজে প্রতিদিন কলেজে যাইতো আর তোকে জোগার কিংয়ের হাত থেকে রক্ষা করার জন্য ঢাকা থেকে ওর এখানে চলে আসে। আমি এখন চাই মা তুই ফরহানকে বিয়ে করিনি। এই কথা অধরার আব্বু বলার সাথে সাথে অধরা ওর আব্বুকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার লক্ষ্মী আব্বু, আমি ফারহানকে বিয়ে করতে রাজি আব্বু। এই কথা অধরা বলার সাথে সাথেই ফারহান বলে উঠল, আমার পক্ষ থেকে এই মুহূর্তে অধরাকে বিয়ে করা সম্ভব না, কেননা আমার এখনো কিছু কাজ আছে যেগুলো আমাকে যে করেই হোক শেষ করতে হবে। এ তুমি কি বলছো ফারহান? এখন তোমার এমন কি কাজ আছে যার জন্য তুমি আমাকে এখন গ্রহণ করতে পারতেছো না? সে কাজটি হলো। এই কথা বলার সাথেই ফারহানের ফোনে একটা ফোন আসে। ফারহান ফোনে কথা বলতে বলতে তাড়াহুড়ো করে কাউকে কিছু না বলে
অধরাতের বাসা থেকে বের হয়ে আসে। আব্বু ফারহান আমার প্রশ্নের উত্তর সম্পূর্ণ না দিয়ে কাউকে কিছু না বলে তাড়াহুড়ো করে কোথায় গেল? আমার ভীষণ ভয় হচ্ছে আব্বু ফারহানকে নিয়ে। আরে পাগলি মেয়ে আমার, তুই দেখিস ফরহানের কিছুই হবে না। অন্যদিকে ফারহানের ফোনে তাফসির ফোন দিয়ে বলেছে যে ওদের অফিসে কারা জানি আক্রমণ করতে আসছিল, এতে করে মাফিয়া দলের কিছু মানুষ মারা যায়। ফারহান এই কথা শুনে নিজেকে ঠিক রাখতে না পেরে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। হাসপাতালে পৌঁছানোর পূর্বে বড় একটি ট্রাক এসে ফারহানের গাড়ির সামনে থামে। ট্রাক থেকে বের হলো অনেকগুলো জোকার কিং দলের লোক। তারা ফারহানের গাড়ির সামনে এসে ফারহানকে গাড়ি থেকে বের করে। বোকা ছেলে কিছুই বোঝে না। তোকে এখন মেরে ফেলবো, তাই তোর গাড়ি আটক করেছি। এই কথাটি বলেই সবার ভিতর থেকে তফসির বের হয়ে এসে ফারহানের উপর গুলি করে। ফারহান তাফসিরের চোখের নোনা পানি দেখে ফারহানের বুঝতে আর কিছু বাকি রইল না। ধীরে ধীরে ফারহানের দু চোখ অন্ধকার নেমে আসলো। তারপরে কি হয়েছে তার ফারহানের কিছুই মনে নেই। এই তোরা তাসবিকে মেরে ফেল এখন, তারপরে এই লাশ দুইটাকে নদীতে ফেলে দিয়ে আয়। এই কথা বলে জোকার কিং গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসে। জোকার কিংয়ের দলের লোকেরা ফারহান এবং তাফসিরের লাশ নদীতে ফেলে দিয়ে চলে আসে। অন্যদিকে অধরার আব্বুর ফোনে একটি ফোন আসে, আর সেই ফোনে ফারহান এবং তাফসিরের মৃত্যুর সংবাদ দেওয়া হয়, কিন্তু ওদের দুজনের লাশ এখনো খুঁজে পাওয়া যায়নি। আব্বু কে তোমায় ফোন দিয়েছিল? আর তোমায় এত চিন্তিত লাগছে কেন? কি হয়েছে আব্বু? তুমি আমার কাছে সব খুলে বলো। মারে, ফরহান এবং তাসফিরকে জোকার কিংয়ের নিলয় মেরে ফেলেছে। এই কথা শোনা মাত্রই অধরা না, এ হতে পারে না বলে একটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। অধরা যখন জ্ঞান ফিরল তখনও নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলো। আব্বু ফারহানের কি খবর? মা, ফরহান ও তাসফিরের লাশ কেউ খুঁজে পায়নি এখনো পর্যন্ত। তুই নিজেকে শান্ত কর মা। অধরার আব্বু অধরাকে অনেক কিছু বলে সান্ত্বনা দিতেছে। এখন সময় রুমে একজন লোক প্রবেশ করলো, যাকে দেখে অধরা ও তার আব্বু খুব অবাক, কেননা যে ব্যক্তি রুমে প্রবেশ করেছে সে হলো জোকার কিং। নিলয় অধরাকে বলল, শোনা অধরা, খুব মনোযোগ সহকারে শোনো। আমি তোর প্রেমিক ফারহানকে মেরে ফেলেছি শুধুমাত্র তোর জন্য। যদি এই হাসপাতাল থেকে বাসায় যাওয়ার পরে কোথাও পালিয়ে যাস তবে মনে রাখিস তোকে আমি খুঁজে বের করে ফারহানের মতো তোকেও আমি মেরে ফেলবো। এই কথাগুলো বলে নিলয় হাসপাতাল থেকে চলে আসলো। অধরা কি করবে তা ভেবে পাচ্ছে না, সব কিছু এখন ওর মাথার উপর দিয়ে যাইতেছে। কি ভাবতেছিস মা? তোর কিছু ভাবতে হবে না, যা করার আমি করব এখানে। কেননা আমার কিছুদিন আগে ফরহান বলেছিল যে আমরা যদি কখনো বেশি সমস্যার সম্মুখীন হই তাহলে যেন এই ঠিকানায় যাই। এখানে গিয়ে শুধু বললেই হবে যে তুই ফরহানের বউ। আচ্ছা বাবা, তুমি যা ভালো বুঝো তা করো। আর আজ রাতে আমরা হাসপাতাল থেকে ফরহানের দেওয়া ঠিকানায় যাব, যাতে করে আর নীলের অত্যাচার আমাদের সহ্য করতে না হয়। রাত যখন 11টা ঠিক তখন অধরা এবং ওর আব্বু দুজন মিলে হাসপাতালের সব বিল দিয়ে হাসপাতাল থেকে চলে আসে। তারপর তারা দুজন ফারহানের দেওয়া ঠিকানা অনুযায়ী চলে যায়। ফারহানের ঠিকানা হলো বাংলাদেশের সিলেটে একদম প্রায় শেষের প্রান্তে। অধরা যখনই ফারহানের দেওয়া ঠিকানা অনুযায়ী পৌঁছে গেল, গিয়ে দেখে বিশাল এক বাড়ি, দেখতে একদম বড় রাজপ্রাসাদের মতো। আব্বু, আমরা মনে হয় ভুল ঠিকানায় চলে এসেছি। আরে মা, এত উত্তেজিত হোস না। বাড়ির দারোয়ানকে জিজ্ঞাসা করে তো আমরা আমাদের সকল প্রশ্নের উত্তর পাবো। তারপরে অধরার আব্বু গেটের সামনে গিয়ে জিজ্ঞাসা করলো যে এইটা কার বাসা। তখন দারোয়ান বলল, এইটা ফারহান স্যারের বাসা। স্যার আমাকে বলেছে যে এই বাসাটায় তার ওয়াইফ যে কোনো সময় আসতে পারে, যার জন্য আমরা সব সময় কড়া পাহারা দিয়ে থাকি, যাতে পরবর্তীতে ভাবি আসলে আমাদের কাজের কোনো ত্রুটি না হয়। আচ্ছা, আপনি কে বলুন তো? অধরার আব্বু বলল, আমি হলাম ফরহানের শ্বশুর।
এবং ওই যে দাঁড়িয়ে থাকা মেয়েটি দেখতেছেন, ওই মেয়েটি হলো আপনাদের স্যারের বউ। আচ্ছা, ওনার নাম কি অধরা? হ্যাঁ। আচ্ছা, আপনারা এখন দুজন আমাকে ফলো করেন, আমার পিছে পিছে আসুন। তারপরে অধরা এবং ওর দারোয়ানের পিছে পিছে বাসার ভিতরে প্রবেশ করে। বাসার ভিতরে প্রবেশ করার পরে অধরা আরও অবাক, কেননা বাসাটা বাইরে থেকে দেখতে যতটা সুন্দর তার চেয়ে অনেক সুন্দর বাসার ভিতরটা। বাসার ভিতরে প্রবেশ করার পরে দারোয়ান সবাইকে ডাক দিয়ে এক করে, তারপর সবার উদ্দেশ্য করে বলে, তোমাদের সকলকে যে কাজের জন্য ফারহান স্যার এখানে রাখছে, সেই মানুষটি আজ আমাদের সবার মাঝে উপস্থিত হয়েছে। এখন তোমরা সবাই সতর্কতা অবলম্বন করে কাজ করবে, কথাটি যেন তোমাদের সকলের মাথায় থাকে। তারপরে দারোয়ান অধরা এবং ওর আব্বুকে তাদের রুম দেখিয়ে দেয়। অধরা এবং এখানে সকলের সাথে তার দিন পার করতেছে, আর ফারহানের লোকের মধ্যে ফারহানকে খুঁজতেছে। এভাবে দিন চলতেছে সবার। অন্যদিকে আজ প্রায় 6 মাস পরে ফারহানের জ্ঞান ফিরল। ফারহান চারিদিকে তাকিয়ে সব কিছু দেখতেছে। ও সব কিছু দেখে বুঝতে পারল যে ও এখন হাসপাতালে আছে। তারপরে ফারহান মনে করতে শুরু করলো যে ওর সাথে এমন কি হয়েছে যার জন্য ও আজ হাসপাতালে ভর্তি। এইসব সব কিছু শুয়ে শুয়ে ফারহান ভাবতেছে। এর ভিতরে রুমে একটি ছেলে এবং একটি মেয়ে প্রবেশ করলো। মেয়েটিকে ফারহানের কাছে খুব চেনা চেনা লাগতেছে। হ্যাঁ, মনে পড়েছে, এই মেয়েটি হলো তো সেই মেয়েটি যাকে আমি একদিন কিছু বকাটে ছেলের কাছ থেকে তার ইজ্জত রক্ষা করেছিলাম কিছু মার খেয়ে। কিন্তু এই মেয়েটি এখানে কি করছে বুঝলাম না। এইসব কথা ফারহান মনে মনে ভাবতেছে। এমন সময় মেয়েটি বলে উঠল, আপনার জ্ঞান ফিরেছে কখন? এই কিছুক্ষণ আগে। আচ্ছা, আমায় এখানে নিয়ে কে আসছে? আমি নিয়ে আসছি আপনাকে হাসপাতালে। গত 6 মাস আগের কথা। আমি হাসপাতাল থেকে বাসায় যাইতেছি গাড়ি নিয়ে। এমন সময় দেখলাম কিছু লোক দুজন মানুষকে নদীর কাছে নিয়ে যাইতেছে। আমি এমনটা দেখে আমার ড্রাইভারকে গাড়ি থামাতে বলি। আমার গাড়ি থামানোর শব্দ শুনে লোকগুলো সবাই পেছনে তাকিয়ে দেখে রাস্তায় একটা গাড়ি, আর গাড়ি থেকে লোক বের হচ্ছে। এটা দেখে লোকগুলো মানুষ দুজনকে নদীর পাশে ফেলে রেখে দিয়ে পালিয়ে যায়। তারপরে আমি আমার ড্রাইভারকে নিয়ে লোক দুজনের কাছে যাই। তাদের কাছে গিয়ে তো আমি পুরোই অবাক, কেননা সেখানে গিয়ে দেখি আপনি একটা ফোন এবং কিছু কেনাকাটার জন্য মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম 3 জন। আমাদের মার্কেট শেষ করে বাসার উদ্দেশ্য যখন গাড়িতে করে আসতেছি, কিছু দূর আসার পরে আমাদের গাড়ির সামনে কিছু লোক এসে দাঁড়িয়ে থামাই। আমি গাড়ি থেকে বের হতে গেলে মিম আমাকে বাধা দেয়। মাস্তানগুলো গাড়ির গিলাসের কাছে এসে মিমের ওড়নায় হাত দেওয়ার চেষ্টা করে। এইটা দেখে আমার মাথা গরম হয়ে যায়। আমি ওপর সাইডের গাড়ির দরজা খুলে বের হয়ে ওদের সামনে এসে দাঁড়াই। ওরা আমাকে দেখা মাত্রই বলা শুরু করলো, এই কে রে তুই? আমার পরিচয়টা না হয় তোরা পরে জানবি, আগে বল তোরা কে? তোদের লিডারের নাম কি? তোদের লিডার কে সে? এখানে আই। এই কথা বলার পরে ওদের গাড়ির ভিতর থেকে একটি ছেলে বের হয়ে আসলো। ছেলেটি আমাকে দেখে মাত্রই আমার 2 পা জড়িয়ে কান্না শুরু করে দিল, কেননা ছেলেটি হলো আমার সব চাইতে কাছের গ্রুপ। ভাই, আপনি আমাদের মাফ করে দেন। সেই দিন আমি আপনাকে কোনো তথ্য দিতে পারিনি, তাই আমি যদি তথ্য দিতে পারতাম তাহলে আজ আমাদের সকলের এই পরিস্থিতি হতো না। নেহাল, তোর এই অবস্থা এমন কেন? আমার টাকা কোথায়? কি কমতি আছে যার জন্য আমার দলের লোকের রাস্তা ছিনতাই করতে হবে? ভাই, জোকার কিং নিলয় আমাদের উপর অনেক অত্যাচার শুরু করে, তার জন্য সবাই পালিয়ে যায় আমাদের দলের লোক। আমি আমেরিকা চলে আসার পর জানতে পারি যে অধরাভাবেই আপনার সিলেটের বাসায় এখন থাকে। তবে ভাই, আপনি যেহেতু এখন ফিরে আসছেন, এখন শুরু হবে মাফিয়া দলের তাণ্ডব, যা আজ পর্যন্ত কেউ দেখেনি। আমাদের কথাগুলো মিম এবং মিমের স্বামী সব শুনে তারা আমার আসল পরিচয় জেনে একদম পুরাই অবাক। আমি নেহালকে বললাম, নেহাল তুই সব কিছু ঠিক কর, আমি আগামীকাল সকালে দেশে ফিরতে চাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেমনটা বলবেন ঠিক তেমনই হবে। এখন আমি আমার প্রাইভেট জেট করে নিজ দেশে যাইতেছি। মিমদের আমেরিকা রেখে এসেছি।
ওদের বলেছি আমার এখানের কাজ শেষ হলে আমি নিজে গিয়ে ওদের নিয়ে আসবো। কিছুক্ষণের ভিতরে বাংলাদেশে এসে পৌঁছলাম। এয়ারপোর্ট থেকে সোজা মাফিয়ার দলের প্রধান অফিসে চলে আসলাম। সেখানে যারা ছিল সবাইকে নিয়ে একটা মিটিং শেষ করে অধরার কাছে যাওয়ার জন্য রওনা দিই। কিছুক্ষণের ভিতরেই অধরার কাছে চলে আসি, কেননা আমি ঢাকা থেকেই হেলিকপ্টার নিয়ে সিলেটে চলে আসি। আমি যখনই বাসার ভিতরে প্রবেশ করার পরে দেখি যে অধরা সোফায় বসে টিভি দেখতেছে। আমায় অধরা দেখার সাথে সাথে সোফা থেকে উঠে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। কান্না করছো কেন? আমি তো এখন তোমার কাছে ফিরে এসেছি। এখন যদি তুমি কান্না করো তবে আবার আমি চলে যাব। এইবার চলে গেলে আর ফিরে আসবো না। আমার কথা শুনে অধরা বলা শুরু করলো, তোমায় একবার হারিয়ে আমি তোমার স্মৃতি নিয়ে কোনো রকম বেঁচে আছি। এইবার যদি তোমার কিছু হয় তাহলে আমি বাঁচবো না। পাগলি একটা। তারপরে অধরাকে নিয়ে রুমে চলে আসি। রাত যখন 12:20 বাজে, ঠিক তখনই আমার ফোনে একটা ফোন আসে। আমি রিসিভ করার পরে যা শুনলাম তা শুনে আমি তো পুরাই অবাক। আমি ভাবতে পারিনি যে আমার দলের লোকেরা কাজটা এতটা সহজে করে দিবে। আমাকে নেহাল ফোন দিয়ে বলল যে নিলয়ের সব লোকজনকে মেরে ফেলে নিলয়কে নিলয়ের বাসা থেকে তুলে নিয়ে এসেছে আমাদের পুরনো গোডাউনে আটকে রেখেছে। আমি এই কথা শোনা মাত্রই হেলিকপ্টার নিয়ে ঢাকা চলে আসি। অধরা যেতে বুঝতে না পারে যে আমি ঢাকা চলে যাচ্ছি, তাই বাসা থেকে খুব সাবধানে বের হয়ে হেলিকপ্টারে চড়ে ঢাকা আসি। নিলয় আমাকে দেখা মাত্রই ঘাবড়ে যাই। নিলয়, তুই ঘাবড়ে যাস না, আমি তোরা বেশি কিছু করবো না, শুধু তোকে আমি একটু কষ্ট দিয়ে মারবো। নেহাল, তুই আমার পার্সোনাল ব্যাগটা নিয়ে আই। আমি ব্যাগ থেকে কাটিং প্লেস, তরল পদার্থ, লবণ, মরিচের গুঁড়া, বরফ, লোহার পেরেক, হাতুড়ি বের করলাম। নিলয় এইগুলো দেখা মাত্রই কান্না শুরু করে দিয়েছে। আহারে, এ কী করছিস নিলয়? তোর চোখে কান্না মানায় না। নেহাল ওর হাতের বাঁধন খুলে দে। আমি নিলয়ের 2 হাতের এক এক করে সব আঙুলগুলো কাটিং প্লাস দিয়ে কেটে ফেলেছি। ও অনেক কষ্টের ঠেলায় কান্না করতেছিল। ওর কাটা জায়গায় লবণ ও মরিচের গোড়া লাগিয়ে দিলাম। এখন কেমন লাগে নিলয়? তুই যেদিন আমার কাছের মানুষগুলোকে মেরেছিলি সেদিন আমারও অনেক কষ্ট হয়েছিল নিলয়। তারপরে নিলয়কে অনেক কষ্ট দিয়ে মেরে ফেলি। তারপরে এখানে সব কাজ শেষ করে ঢাকা থেকে সিলেটে চলে আসি। আজ আমার আর অধরার বিয়ের কাজ সম্পূর্ণ হলো। সবাই দোয়া করবেন ওদের জন্য, যাতে ফারহান এবং অধরা ভাবির জীবনটা সুখের হয়। আর গল্পটা এইখানে শেষ হলো। আর গল্পটা কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না।